হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। কেমন আছো সকলে? চলে আসলাম একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের স্ট্যাটিক জিকের। একদমই আমরা অনেকগুলো ক্লাস করে ফেললাম, একদমই শেষের পথে চলে এসেছি। আর কয়েকটা হয়তো ক্লাস হবে, তো একটা ক্লাস আমার করানোর ইচ্ছা ছিল তোমাদের, যে ক্লাসটা থেকে প্রশ্ন তো পরীক্ষায় আসে অবশ্যই, এবং ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো যারা যুক্ত হচ্ছে সকলে কমেন্টে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওয়ান, ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো শুরু করি আজকের ক্লাস। হ্যাঁ, গুড মর্নিং। কবি ও সাহিত্যিক, তাদের ছদ্মনাম অ্যান্ড উপাধি। আমরা ইতিহাসের ক্ষেত্রে পড়ে থাকি বিভিন্ন ব্যক্তিদের উপাধি, ইতিহাসের ক্ষেত্রেও পড়েছি। অ্যান্ড আমাদের উপাধি কিছু অনার এরকম দেওয়া হয়ে থাকে কিছু ঐতিহাসিক ব্যক্তিদের, সেটা ইতিহাসের পার্ট, কিন্তু আমরা এটা স্ট্র্যাটেজিকের পার্টের মধ্যে ধরবো কবি সাহিত্যিকদের কিছু ছদ্মনাম অ্যান্ড বিভিন্ন কবি সাহিত্যিকদের কিছু উপাধি। চলো ক্লাসটা কিন্তু দুর্দান্ত হবে, সকলে কমেন্টে জানিয়ে দাও কি বলছো। শুনতে পাচ্ছ না? তোমার ভলিউম বাটনটা চাপ দাও, শুনতে পাচ্ছ না কেন? ওকে, চলো শুরু করি। সকলে একটু যুক্ত হয়ে যাও দ্রুত। প্রথমে আমরা কিছু ছদ্মনাম দেখি, এগুলো তোমাদের জানা ছদ্মনাম, আর আমি এখানে বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো পড়তে হবে। চলো এক এক করে একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের কবি গুরু, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যদি ছদ্মনাম দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামের মধ্যে ভানু সিংহ, আন্নাকালী পাকড়াশি, অকপট চন্দ্র, দিকশূন্য ভট্টাচার্য, রবি শশী। তো এই যে বিভিন্ন ছদ্মনাম আছে, যেমন ভানু সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আরো অনেক ছদ্মনাম আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এছাড়াও কিন্তু আরো অনেক ছদ্মনামে তিনি লিখতেন। তিনি নাট্যকার, তিনি গীতিকার, তিনি কবি, তিনি লেখক, তিনি একজন চিত্রকর, তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর মধ্যেও কিন্তু পড়ে থাকেন। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন। কি কি ছদ্মনাম তার মধ্যে বিখ্যাত? তার মধ্যে হচ্ছে ভানু সিংহ ছদ্মনামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্নাকালী পাকড়াশিটা ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো হচ্ছে কার ছদ্মনাম? দিকশূন্য ভট্টাচার্য কার ছদ্মনাম? এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম। পুষ্পিতা হাজরা কি হবে? ফেসবুক আইডি নিয়ে চালাই না, আমি ফেসবুক চালাই না, আছে একটা হয়তো পড়ে। চলো পরেরটা, কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছদ্মনাম। আমি শুধু কিন্তু গুরুত্বপূর্ণ বা যে সমস্ত ছদ্মনামগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে শুধুমাত্র সেইগুলোই কিন্তু এনেছি, আর যেগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে এরকমগুলোই কিন্তু এনেছি। ঠিক আছে, যেমন আন্নাকালী পাকড়াশি, এই যে ছদ্মনামটা, এটা থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে, ভানু সিংহ থেকে এসেছে। যেমন কালীপ্রসন্ন সিংহ, তোমরা নিশ্চয়ই পড়েছো, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। আমরা জীবনে এটা ভুলবো না, যারা একবার মনে করে ফেলেছে। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। নেক্সট হচ্ছে বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম ছিল মৌমাছি। মৌমাছি ছদ্মনামে লিখতেন বিমল ঘোষ। প্যারীচাঁদ মিত্রর ছদ্মনাম ছিলেন টেকচাঁদ ঠাকুর। পরীক্ষায় আসে প্রশ্নটা। প্যারীচাঁদ মিত্র হচ্ছে আমাদের ভারতের বা বাংলার প্রথম উপন্যাসিক। তার উপন্যাস ছিল আলালের ঘরের দুলাল। তো আলালের ঘরের দুলাল এই উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই বিখ্যাত। কেন জানো? এটা হচ্ছে প্রথম প্রথম বাংলা উপন্যাস বা প্রথম বাংলা সফল উপন্যাস বলা যেতে পারে। ঠিক আছে, তো এই আলালের ঘরের দুলালের লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। তিনি ছদ্মনামে, তার ছদ্মনাম ছিল একটা টেকচাঁদ ঠাকুর, সেটাতে লিখতেন। বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাই, তিনি বনফুল ছদ্মনামে লিখতেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমরেশ বসু কালকুট অ্যান্ড ভ্রমর, এই দুটো ছদ্মনামে লিখতেন সমরেশ বসু। অখিল নিয়োগীর ছদ্মনাম ছিল কি? সেটা হচ্ছে স্বপন বুড়ো, এটা ছদ্মনামে লিখতেন অখিল নিয়োগী। ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এগুলো। স্যার ছদ্মনামগুলো মনে থাকছে না, যতগুলো মনে থাকে সেগুলো মনে রাখো। আমি এখানে শর্ট লিস্টেড করে এনেছি, শর্ট লিস্টেড করে এনেছি।
চলো নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? সেটা হচ্ছে কমলাকান্ত ছদ্মনামে তিনি লিখতেন। নিহার রঞ্জন গুপ্ত লিখতেন বাণভট্ট ছদ্মনামে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ছদ্মনাম ছিল যেটা নাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, অনেক বড় নাম, মনে রাখতে পারো অথবা নাও রাখতে পারো। তো কস্যচিৎ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দুটি একটু বলে রাখবো। একটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি লিখতেন অনিলা দেবী ছদ্মনামে। পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম ছিল সমুদ্রগুপ্ত। রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে লিখতেন। এটা থেকে প্রশ্ন আসে। সো এই যে স্লাইড, এখান থেকে বিশেষ করে এইগুলো তোমরা পড়বে। একটা অখিল নিয়োগীর ছদ্মনাম কি? স্বপন বুড়ো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত, নিহার রঞ্জন গুপ্তের বাণভট্ট, দেন অনিলা দেবীটা পড়তে পারো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজশেখর বসুর পরশুরাম। এগুলো কিন্তু যখন আমরা এমসিকিউ এর মাধ্যমে উত্তর করব, তখন যে অপশনগুলো থাকবে তখন কিন্তু আর কঠিন মনে হবে না। অপশনগুলো থাকলে কঠিন মনে হবে না, অপশনগুলো দেখে কিন্তু তখন উত্তর করা যায়। ওকে, পরেরটা, বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে লিখতেন। ভেরি 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 ইম্পর্টেন্ট, যাযাবর ছদ্মনামে কে লিখতেন? বিনয় মুখোপাধ্যায়। দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বলে দিই, যে বিমল ঘোষ আর বিনয় মুখোপাধ্যায়ের মধ্যে অনেকে গলিয়ে ফেলে। তো বিমল ঘোষ হচ্ছে মৌমাছি ছদ্মনামে লিখতেন, আর বিনয় মুখোপাধ্যায় লিখতেন যাযাবর ছদ্মনামে। এছাড়া মহেশ্বেতা দেবী, সুমিত্রা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাবু শর্মা, রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনামে তিনি দেশ ত্যাগ করেছিলেন এবং তিনি এই PN ঠাকুর ছদ্মনামে লেখালেখি করতেন। প্রভাত কিরণ বসু, যিনি কাকাবাবু ছদ্মনামে লিখতেন। মতি নন্দী কোনি উপন্যাস রচনা করেছিল, আমরা জানি বিখ্যাত উপন্যাস কোনি উপন্যাস। সেই কোনি উপন্যাস কস্যচিৎ উপযুক্ত ভৈপোষ্য, ওটা হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটা দেখো, মতি নন্দীটা কিন্তু ইম্পর্টেন্ট। মতি নন্দীর কার ছদ্মনাম বা মতি নন্দীর ছদ্মনাম কি? সেটা হচ্ছে কালকেতু। সতীনাথ ভাদুড়ির ছদ্মনামটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখান থেকে কালকেতু এবং সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম আর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম, তিনটে একটু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকিগুলো দিলাম তোমাদের, পড়তে চাইলে পড়তে পারো। এগুলো কিন্তু তোমাদের এখান থেকেও প্রশ্ন কিন্তু আসতে পারে। বিশেষ করে এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। চলো পরেরটা দেখা যাক। প্রমোদ চৌধুরীর বীরবল ছদ্মনামে লিখতেন। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী, সৈয়দ মুজতবা আলী, ওমর খৈয়াম এবং সত্যপীর প্রিয়দর্শী ছদ্মনামে লিখতেন। ওমর খৈয়াম ছদ্মনামটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রেমেন্দ্র মিত্র কীর্তিবাস ভদ্র, শৈলেশ দে বহুরূপী ছদ্মনামে লিখতেন। এছাড়া কাজী নজরুল ইসলাম ধূমকেতু ছদ্মনাম ও ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন। মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায় শঙ্কর ছদ্মনামে লিখতেন। এখান থেকে কাজী নজরুল ইসলাম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, ধূমকেতু ছদ্মনামে কে লিখতেন? কয়েকদিন আগের কিন্তু এটা পরীক্ষায় এসেছিল, 2 থেকে 3 বছর আগে। স্যার লিখবো, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেইগুলোই লিখে রাখতে পারো। প্রমোদ চৌধুরী অথবা এই যে সৈয়দ মুস্তফা আলী, ওমর খৈয়াম, বহুরূপী ছদ্মনামে কে লিখতেন, বা কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? ধূমকেতু ও ব্যাঙাচি ছদ্মনামে তিনি লিখতেন। এটা থেকে কিন্তু প্রশ্ন এসেছে কাজী নজরুল ইসলামের থেকে, অথবা এগুলো থেকে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু কোনো কোনো সময় প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো পরেরটা দেখা যাক। কালিদাস। কালিদাসের ছদ্মনাম ছিল, এটা কালিদাস রায়, কিন্তু এটা কিন্তু কালিদাস রায়, এটা কিন্তু সেই আদি কবি, এই তোমার হচ্ছে মহাকবি কালিদাস নয়, ঠিক আছে? কালিদাস রায়ের ছদ্মনাম ছিল বেতাল ভট্ট। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা, গতকালকেই বলেছিলাম বা আগের দিনের ক্লাসেই বলেছিলাম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি ব্যোমকেশ বক্সী, সত্যবতী এইসব চরিত্রের, অজিত এই সমস্ত চরিত্রের স্রষ্টা। তো এই চরিত্রগুলির স্রষ্টা তারা, এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি চন্দ্রহাস ছদ্মনামে লিখতেন। তারপরে সুকুমার রায়ের শ্যাম রায়, শঙ্খ ঘোষের কুন্তক, মাইকেল মধুসূদন দত্ত তিমথি পেন পোয়েম ছদ্মনামে তিনি লিখতেন। এছাড়া আর কয়েকটা দেখো, সত্যেন্দ্রনাথ দত্ত কলমগীর, কবিরত্ন, নবকুমার, সুনন্দ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামে। এগুলো একবার শুধু চোখ বুলিয়ে রাখবে, এগুলো শুধু চোখ বুলিয়ে রাখবে, সবগুলো মুখস্থ করতে হবে না, চোখ বুলিয়ে রাখবে সকলে একবার করে। পরে দেখো, এবারে কিছু আমাদের কবিদের বা সাহিত্যিকদের একটু আমরা উপাধি দেখবো। বিভিন্ন কিন্তু তাদের কাজের জন্য, বিভিন্ন লেখালেখির জন্য তাদের একটা উপাধি দেওয়া হয়েছিল। যেমন এখানে যদি আমরা দেখি, কালিদাস তিনি মহাকবি, ভারতের শেক্সপিয়ার প্রভৃতি নামে পরিচিত ছিলেন। এত সুন্দর করে কিন্তু লিস্ট কেউ করে দেবে না, কোনো টিচার করে দেবে না,
শুধুমাত্র তোমাদের জন্য আমি করে আনছি। এগুলোর কোনো থিওরি নেই, এগুলো শুধু মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই। এগুলো প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র, আর প্র্যাকটিস যত করবে তত কিন্তু এগুলো মুখস্থ বা মনে থাকবে। এগুলোর প্রশ্ন উত্তরের মাধ্যমে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকেও আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে প্র্যাকটিস করব। ওকে, চলো এখানে না, কালিদাস। কালিদাস তিনি মহাকবি নামে পরিচিত ছিলেন। আচ্ছা, কালিদাস কার রাজসভার সদস্য ছিল বলো? কালিদাস কার রাজসভার সদস্য ছিল? কালিদাস ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন। কালিদাস, বারাহমিহির এরা ছিল এক একজন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের এক একজন। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য নামেও চিনি। তো এই কালিদাস তিনি অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন গ্রন্থ যেমন ঋতু সংহার, এই সমস্ত গ্রন্থ তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, তাকে কিন্তু আমরা মহাকবি নামে চিনি। আছাড়া তিনি কিন্তু নাটক, শেক্সপিয়ার, এই যে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, তিনি বিভিন্ন নাটক রচনা করেছিল, আমরা দেখেছি। ওথেলো, জুলিয়াস সিরাস, তারপরে হচ্ছে তোমার যে বিভিন্ন কি বলো না, ম্যাকবেথ, এই সমস্ত উল্লেখযোগ্য বিখ্যাত বিখ্যাত তিনি নাটক রচনা করেছিলেন। তো এই কালিদাস ভারতে নাটক রচনার জন্য বা সংস্কৃত নাটক রচনার জন্য বিখ্যাত ছিল। এই কারণে তাকে কিন্তু বলা হয়ে থাকে ভারতের শেক্সপিয়ার। দুজনেই নাটক রচনা করেছিলেন খুবই। নেক্সট দেখো, আমির খসরু। আমির খসরু সুলতানি যুগে তিনি একজন স্কলার ছিলেন, একজন পণ্ডিত ছিলেন। তো আমির খসরু তিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। নেক্সট দেখো, বাল্মীকি। বাল্মীকি কি রচনা করেছিল কমেন্টে সকলে জানাও। আর বাল্মীকি আদি কবি নামে পরিচিত ছিল। তো অনেকে এটা ভুল করে, এই যে বাল্মীকির জায়গায় আদি কবি অনেকে কালিদাসকে বলে। তো কালিদাস কিন্তু আদি কবি হিসাবে পরিচিত ছিলেন না। আদি কবি হিসাবে কে পরিচিত ছিলেন? আদি কবি হিসাবে পরিচিত ছিলেন রামায়ণের রচয়িতা বাল্মীকি। তিনি পরিচিত ছিলেন আদি কবি নামে। পরেরটা দেখো, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তিনি একজন বাংলা কবি ছিলেন। আমি যেদিন জীবনানন্দ দাশের গ্রন্থ নিয়ে পড়াচ্ছিলাম সেদিন বলেছিলাম জীবনানন্দ দাশের কবিতাগুলোতে বাংলাকে বিভিন্ন কিন্তু ভাবে বর্ণনা করা হয়েছে। বাংলাকে কখনো একটা স্নিগ্ধ মহিলার সঙ্গে, বাংলাকে কখনো একটা তোমার হচ্ছে রূপ। ওকে ডিয়ার স্টুডেন্টস, যারা চলে গেছিলে ফেরত আসো, একটু মানে ইন্টারনেট চলে গেছিল। ঠিক আছে, চলো এখান থেকে কন্টিনিউ করি। কোথায় ছিলাম আমরা? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তিনি রূপসী বাংলার কবি নামে পরিচিত ছিলেন। তো তাকে রূপসী বাংলার কবি বলা হয়। মাইকেল মধুসূদন দত্ত মধু কবি নামে কিন্তু পরিচিত। মাইকেল মধুসূদনকে আমরা মধু কবি বলি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, কবিগুরু নামে তিনি পরিচিত। এটা কাউকে বলতে হবে না, এটা এখানে 100% সকলেই জানে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এখানেও কিন্তু সকলেই এটা জানে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি অনেক কবি এরকম বা কবিতা রচনা করেছিলেন তার মাধ্যমে। দীনেশ দাস তিনি কাস্তে কবি নামে পরিচিত ছিলেন। রজনীকান্ত সেন কান্ত কবি নামে পরিচিত। দীনেশ দাস কাস্তে কবি, কান্ত হচ্ছে কান্ত কবি নামে পরিচিত। মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। মুকুন্দরাম চক্রবর্তী ইনি কবি কঙ্কন নামে পরিচিত ছিলেন। এটা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসেছে বা আসতে পারে। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয়ে থাকে কবি কঙ্কন। ঈশ্বরচন্দ্র গুপ্ত গুপ্ত কবি নামে পরিচিত। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি বলা হয় তাকে, আমরা জানি। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, আর জসিম উদ্দিন পল্লী কবি। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আমাদের ছোটবেলায় পড়ানো হয়েছে আর আমরা এগুলো সম্পর্কে জানি, তাই তো। ছন্দের জাদুকর কাকে বলা হয়? যেমন আমরা যদি দেখি এখানে দেখো আরো কয়েকটা আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়ে থাকে কথা শিল্পী। তাকে কি বলা হয়? কথা শিল্পী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সাহিত্য সম্রাট নামে পরিচিত। বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি, তাকে ভোরের পাখি বলেছিলেন, তাকে ভোরের পাখি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর
তিনি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি এই উপাধিতে আখ্যায়িত করেছিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত, তার কবিতা যারা পড়েছে তারা জানে, তার 2 লাইন বা 1 লাইন অন্তর অন্তর তার কিন্তু এরকম হচ্ছে প্রতিটা ছন্দের মিল থাকে, একটা লাস্ট লাইনে গিয়ে একটা করে ছন্দের মিল থাকে, এই জন্য তাকে কিন্তু বলা হয়ে থাকে কি, তাকে বলা হয়ে থাকে ছন্দের জাদুকর। রামপ্রসাদ সেন, কবি রঞ্জন, ভরতচন্দ্র রায়, রায় গুণাকর নামে পরিচিত, আর মালাধার বসু, গুণরাজ খাঁ, মালাধার বসু তিনি গুণরাজ খাঁ উপাধি নামে পরিচিত ছিলেন। ইনি সুলতানি যুগে, বাংলায় যখন সুলতানি যুগ চলছিল তখনকার একজন কবি ছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার জন্য তাকে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। চলো এবারে কিছু একটু প্রশ্ন উত্তর আমরা করে নিই, প্রশ্ন উত্তরের একটু অ্যান্সার সকলে করো। এগুলোর প্রশ্ন উত্তর করবো যখন, তখন কিন্তু আমাদের এগুলো খুবই সহজ মনে হবে, ঠিক আছে? কি বলা হচ্ছে, বলো এটার উত্তর কি হবে? এখানে দেখো, এই প্রশ্নটা সহজ প্রশ্ন। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? কাজী নজরুল ইসলামের আমরা বললাম দুটো ছদ্মনাম আছে, একটা হচ্ছে ব্যাঙাচি, আর একটা কি, একটা ব্যাঙাচি আর একটা কি, আরেকটা হচ্ছে ধূমকেতু, আর একটা হচ্ছে ধূমকেতু। এই দুটি ছদ্মনামে তিনি লিখতেন। পরেরটা, আকপট চন্দ্র, আন্নাকালী পাকড়াশি, দিকশূন্য ভট্টাচার্য প্রভৃতি কার ছদ্মনাম? প্রশ্ন কিন্তু তোমরা এইভাবেই পেতে পারো পরীক্ষায়, এরকম ভাবেই পড়ে থাকে পরীক্ষায়, কার ছদ্মনাম বা এই ছদ্মনামে কে লিখতেন, একটা ছদ্মনাম দিয়ে দিতে পারে, অথবা নিম্নলিখিত ছদ্মনামগুলির মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এরকম দিতে পারে। তো এখানে যদি দেখি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এই সমস্ত। সমরেশ বসুর ছদ্মনাম কি? সমরেশ বসুর ছদ্মনাম কি? যাযাবর। যাযাবর কার? যাযাবর কার? বিনয়, বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম আমরা দেখেছি যাযাবর। বনফুল বলাইচাঁদ তোমার হচ্ছে মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এছাড়া কাল প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন? বলো, কাল প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন? কালকুট ছদ্মনাম কার? কালকুট ছদ্মনাম হচ্ছে স্যার চারণ কবি কাকে বলে? চারণ কবি মুকুন্দ দাসকে সম্ভবত বলা হয়, মুকুন্দ দাস। একটু দেখে নিও, মুকুন্দ দাস হবে সম্ভবত। চলো এখানে রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে এখানে কে? কালকুট ছদ্মনামে লিখতেন সমরেশ বসু। কালকুট ও ভ্রমর, ভ্রমর ও কালকুট এই দুটি ছদ্মনাম হচ্ছে কার? এই দুটি ছদ্মনাম হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। পরেরটা, নিচে কোন প্রাচীন কবি আদি কবি নামে পরিচিত ছিলেন? কালিদাস, কীর্তিবাস, ওঝা, বাল্মীকি আর তুলসীদাস। এগুলো কিন্তু তোমাকে গুলিয়ে দেওয়ার জন্য এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে। সো এখানে কাকে আদি কবি বলা হয়? অনেকবার বললাম একটু আগে, সেটা হচ্ছে বাল্মীকিকে বলা হয়ে থাকে আদি কবি। আর কালিদাস হচ্ছে কি? কালিদাস হচ্ছে, কালিদাসকে কি বলা হয়? মহাকবি। তিনি মহাকবি, আর বাল্মীকি হচ্ছে আদি কবি। নিচের কোন জোটটি সঠিক নয়? আচ্ছা এখানে কয়েকটা তোমার হচ্ছে দেওয়া আছে জোড়ের নাম, তো এখানে কোন জোটটি সঠিক নয় বলা হচ্ছে। আমি যদি দেখি এখানে সঠিক নয় কোনটি বলতো, খুঁজে বার করো এখানে, বলতো কোনটি সঠিক নয়। এটা হবে অপশন সি, যাযাবর ছদ্মনামে কে লিখতেন? একটু আগে কি বললাম, যাযাবর ছদ্মনামে কি লিখতেন। আর নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম কি? এনার ছদ্মনাম হচ্ছে বানভট্ট। বানভট্ট ছদ্মনামে তিনি লিখতেন। আর যাযাবর ছদ্মনাম বিনয়ের, বিনয় মুখোপাধ্যায়। চলো পরেরটা দেখা যাক।
কবি বিহারীলাল চক্রবর্তীকে নিম্নের ভোরের পাখি বলে আখ্যায়িত করেছিলেন? একটু আগে কিন্তু আমি লিখে দিয়েছি, এটা লিখে দিয়েছি। ভোরের পাখি বলে কবি বিহারীলাল চক্রবর্তীকে একজন ব্যক্তি আখ্যায়িত করেছিলেন। কে আখ্যায়িত করেছিলেন তাকে? কবি বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভোরের পাখি বলে আখ্যায়িত করেছিলেন। সহজ তো প্রশ্নগুলো খুবই সহজ। চলো পরেরটা দেখি। বাঙালি সাহিত্যিক ও উপন্যাসিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক মহলে কি নামে পরিচিত ছিলেন? আচ্ছা, কেদারনাথ বন্দ্যোপাধ্যায় তিনি একজন বাংলা সাহিত্যিক ছিলেন। এটা করানো হয়নি, এটা একটু কঠিন মনে হতে পারে। তো তিনি বাংলা সাহিত্য মহলে একটা নামে পরিচিত ছিলেন। কি নামে পরিচিত ছিলেন? নটগুরু, রূপদর্শী, দাদামশাই এবং দুঃখবাদী কবি। তিনি কি নামে পরিচিত ছিলেন? তো জেনে রাখো, আজকের এই প্রশ্নটার উত্তর হবে দাদামশাই নামে তিনি পরিচিত ছিলেন। কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে কি দাদামশাই নামে তিনি বেশি পরিচিত ছিলেন। চিত্রগুপ্ত কার ছদ্মনাম? চিত্রগুপ্ত কার ছদ্মনাম? কার ছদ্মনাম চিত্রগুপ্ত? সেটা হচ্ছে, এখানে রাইট অ্যান্সার হবে কার, সেটা হচ্ছে সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত। নেক্সট দেখো, পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম ছদ্মনামে কে লিখতেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় সেম এরকম ভাবে তোমরা পরীক্ষায় প্রশ্ন পেতে পারো। সো প্র্যাকটিস করা কিন্তু খুবই দরকার, খুবই দরকার। তো পরশুরাম ছদ্মনামে কে লিখতেন? সেটা হচ্ছে রাজশেখর বসু, তার ছদ্মনাম ছিল পরশুরাম। রূপসী বাংলার কবি নামে পরিচিত কে? রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি কবিগুরু, কবিগুরু নামে তিনি পরিচিত। জীবনানন্দ দাশ তিনি পরিচিত হচ্ছেন রূপসী বাংলার কবি নামে। সত্যেন্দ্রনাথ দত্ত ইনি ছন্দের জাদুকর। আচ্ছা, আরেকটা জিনিস বলো, সত্যেন্দ্রনাথ ঠাকুরকে ছন্দের জাদুকর কে বলেছিলেন? এটা কে বলতে পারবে? সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কিশোর কবি, কিশোর কবি নামে পরিচিত ছিলেন। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্তকে কে ছন্দের জাদুকর বলেছিলেন? কে বলেছিলেন? কে বলতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কিন্তু ছন্দের জাদুকর বলে আখ্যায়িত করেছিলেন। পরেরটা, যাযাবর ছদ্মনামে কে লিখতেন? একটু আগে করলাম না, যাযাবর ছদ্মনামে কে লিখতেন? আচ্ছা, এটা বলো। বিমল কর, বলাইচাঁদ মুখোপাধ্যায়, অজিত কৃষ্ণ বসু আর বিনয় মুখোপাধ্যায়। যাযাবর ছদ্মনামটা কার? সেটা হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? দারুণ দারুণ দারুণ, এরকমই সহজ প্রশ্ন পাবে, আহামরি কঠিন প্রশ্ন পাবে না। প্র্যাকটিস করলে সহজ মনে হবে, না করলে কিন্তু সহজ মনে হবে না। যে একদমই নতুন আজকের ক্লাসে, তার কাছে অনেক কঠিন মনে হবে। আর যে এটা 2বার থেকে 3বার এটা নিয়ে চর্চা করেছে, যে এটা 2বার থেকে 3বার ক্লাসটা দেখেছে, প্রশ্নগুলো দেখেছে, তাদের কাছে কিন্তু একদমই সহজ মনে হবে। তো এখানে দেখো, এটা কি হবে? হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? হুতুম প্যাঁচার নকশা রচয়িতা কালীপ্রচন্ড সিংহ, তার ছদ্মনাম এটা। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই ছদ্মনামের আড়ালে আসল ব্যক্তিত্ব হলেন মধুসূদন দত্ত, তারপরে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা জানি তিনি কি নামে পরিচিত ছিলেন? তিনি অনিলা দেবী নামে পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে তিনি ছদ্মনামে লিখতেন। তো এছাড়া কস্যচিৎ উপযুক্ত বা এই যে ভয়পোষ্য, এই ছদ্মনামে লিখতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলো, আর নেই প্রশ্ন, 13টি প্রশ্ন, ঠিক আছে। এই কয়েকটি প্রশ্ন এইগুলো প্র্যাকটিস করো, আর যে পিডিএফটা তোমাদের দেবো সেটা 1বার থেকে 2বার একটু দেখবে। বারোটা ঠিক হয়েছে, ভেরি ভেরি গুড। 12টা ঠিক হয়েছে, মানে তোমার খুবই উপযুক্ত। মানে একটা কোশ্চেন আউট অফ সিলেবাস ছিল, ওই দাদামশাইটা খুবই আউট অফ সিলেবাস একটা কোশ্চেন, ওটা এখনো করায়নি। তো ওটা ভুল হওয়া অবশ্যই সকলের মানে ভুল হওয়ারই কথা।
আর এই চুলটা ঠিক হচ্ছে না, তো চুলটা ঠিক করব কি করে বলো? এই চুলটা ঠিক হচ্ছে না, এটা মানে উপরেই মানে উঠে আছে। চলো, আচ্ছা, পরের দিনে আরো একটা ক্লাস থাকবে, অবশ্যই থাকবে, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে থাকছি আবার পরের দিনে ক্লাসে দেখা হবে। তখন সকলে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? প্র্যাকটিস অন্যান্য ক্লাসে তো ভালো হচ্ছে নিশ্চয়ই? কেমন তোমরা টেস্ট করতে ভালো করতে পারবে নিশ্চয়ই, আর ভালো করলে অবশ্যই TWS একাডেমিকে থ্যাঙ্কস জানিয়ে যেও। প্র্যাকটিস করো।